নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে ভিডিওটা একটা পুরনো আমি ভিডিও বানিয়েছিলাম আজ থেকে কিছুদিন আগে। সেখানে একটা কেমিক্যাল স্টক নিয়ে আমি কথা বলেছিলাম, যে টপ 3 মানে আমার পছন্দের 3খানা স্টক কেমিক্যাল সেক্টরের। তার মধ্যে একটা ছিল টাটা কেমিক্যাল, 2 নম্বর ছিল হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল, আর 3 নম্বর ছিল হচ্ছে প্ল্যাটিনাম ইন্ডাস্ট্রি। তো এই 3টে কেমিক্যাল স্টক নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই 3টে স্টক মানে কেমিক্যাল সেক্টর থেকে আমার খুব পছন্দের, এবং আমার মনে হয়েছে যে আগামী ফিউচারে এই স্টকগুলো খুবই ভালো কিন্তু দৌড়াবে, বা তার ইনভেস্টারদের একটা ভালো গুড রিটার্ন দিতে পারে। তো সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে এই 3টে স্টকের মধ্যে যদি কারোর ফান্ডামেন্টাল অ্যানালিসিস লাগে বা কারোর ডিটেলসে জানার ব্যাপার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে। তো আমার কিছু দর্শক বন্ধুরা ইন্টারেস্টেড দেখিয়েছেন একটা স্টকের ব্যাপারে। তো তার মধ্যে আমি 2-3টে কমেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনাই। তার মধ্যে একজন আছেন তপনজ্যোতি ঘোষ বলে, তিনি লিখেছেন যে প্ল্যাটিনাম ইন্ডাস্ট্রি নিয়ে একটা ভিডিও বানান প্লিজ। তো আচ্ছা, এরপর আরেকজন লিখেছেন সমীরণ পাত্র তার নাম, তিনি লিখেছেন আই নিড ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ওকে। আরেকজন লিখেছেন বিশ্বজিৎ নাথ তার নাম, বা তার ইউজার আইডির নাম। তো সেখানে তিনি লিখেছেন আই নিড ফান্ডামেন্টাল অ্যানালিসিস। মোটামুটি কয়েকটা কমেন্ট আমি পড়লাম। এছাড়া আরও অনেকেই আলাদা আলাদা স্টক নিয়ে বিভিন্ন রকম কমেন্ট করেছে। তো আমার মনে হয়েছে, তো আমি ভিডিওটাতে বলেছিলাম যে এই 3টে স্টকের মধ্যে যদি কোনো স্টকের ব্যাপারে জানার ব্যাপার থাকে ডিটেলসে, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে, তো আমি একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। তো আমার মনে হয়েছে এই জায়গা থেকে আমার ভিডিওটা করা উচিত, এবং আরও যারা দর্শক বন্ধুরা আছে তাদেরকেও এই স্টকটার ব্যাপারে ডিটেলসে জানানো উচিত। কারণ এই স্টকটা কিন্তু বেশি দিন হয়েছে মার্কেটে লিস্টেড হয়নি, মাত্র 5 থেকে 6 মাস, ঠিক আছে, মার্কেটে লিস্টেড হয়েছে। তো লিস্টিংয়ের পর থেকে এখনও অবধি তার ইনভেস্টারদের না করে হলেও 150%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়েছে, এবং তার মধ্যে আমি নিজেও একজন আছি অ্যাজ আ ইনভেস্টার। একটা কথা আমি সবাইকে বলে দিই, যে আমি ইনভেস্ট করছি বা অন্য কোনো ইনভেস্টাররা ইনভেস্ট করছে, বড় বড় ইনভেস্টাররা, তাদের দেখে কিন্তু কখনো ইনভেস্ট করা উচিত না। কারণ এক একজনের ইনভেস্টিং যে প্রসেস বা দৃষ্টিকোণ কিন্তু আলাদা আলাদা থাকে। কেউ কেমিক্যাল সেক্টরকে ভালোবাসে, কেউ ডিফেন্স সেক্টরকে ভালোবাসে, কেউ এফএমসি সেক্টরকে ভালোবাসে। তো এক একজনের এক এক রকম কিন্তু পছন্দ হয়ে থাকতে পারে। তো সেই জায়গা থেকে আমি ইনভেস্ট করেছি বলে তোমাদেরকেও ঝাঁপিয়ে পড়তে হবে এরকম কোনো ব্যাপার না, বা কোনো রকম কেনার জন্য আমি পরামর্শ দিচ্ছি না। আমি এই স্টকটার ব্যাপারে আজকে ডিটেলসে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। তো তোমরা তারপরে বুঝে নেবে যে এটাতে ইনভেস্ট করা উচিত কি উচিত না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ডিটেলসে আলোচনা করার আগে সকলকে আমি একটা কথাই বলবো, যে আমার চ্যানেলটি দেখো একদম নতুন, তো তোমাদের সাপোর্টের কিন্তু আমার খুব খুব দরকার আছে। তো সাপোর্ট কিভাবে করবে? এখানে কোনো টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতে হয় না। এখানে শুধুমাত্র তোমার সাবস্ক্রাইব যে বাটনটা আছে সেটা প্রেস করে দিতে হবে, যেটা একদম ফ্রি। তার পাশের যে বেল আইকনটা আছে সেটাতেও প্রেস করে রাখতে হবে, যাতে আমি যে ভিডিওগুলো ছাড়বো ইন ফিউচার তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে, এবং তোমাদের শেয়ার মার্কেটের ব্যাপারে এবং নতুন নতুন স্টকের ব্যাপারে জানতে আরো সুবিধা হবে। সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এই বেল আইকনটা প্রেস করলে। আর ভিডিওটা শেষে ভালো লাগলে একটা লাইক করে দিও, সেটা আমার এক্সট্রা মোটিভেশন, ঠিক আছে, ভিডিও বানানোর ক্ষেত্রে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, কোম্পানিটির নাম হচ্ছে প্ল্যাটিনাম ইন্ডাস্ট্রি। এই কোম্পানিটি মার্কেটেও কিন্তু বেশি দিন স্ট্যাবলিশমেন্ট হয়েছে সেরকমটা নয়, কারণ 2016 সালের, আর একটা হচ্ছে 2024, মানে 8 বছরের একটা পুরনো কোম্পানি, এবং 6 মাসের স্টক মার্কেটে লিস্টেড একটা কোম্পানি। মানে একদম নতুন কোম্পানি, এবং গ্রোথ পোটেনশিয়াল আমার মনে হয় খুবই ভালো আছে। কারণ একটা স্মল ক্যাপ কোম্পানি, কারণ কোনো একটা কোম্পানি প্রথমে স্মল ক্যাপ থাকে, তারপরে মিড ক্যাপ হয়, তারপরে কিন্তু সে লার্জ ক্যাপে রূপান্তরিত হয়। এবং এই যে জার্নিটা হয় না, এটা অনেকগুলো বছর ধরে হয়। মানে প্রথম 6 মাস স্মল ক্যাপ, তারপরে 1 বছরে মিড ক্যাপ, পরের 1 বছরে মানে লার্জ ক্যাপ, এরকমটা নয়। 15 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত লাগতে পারে বন্ধুরা, ঠিক আছে। তো সেই জার্নিতে যদি থাকো অ্যাজ আ ইনভেস্টার কোম্পানির মধ্যে, তাহলে কিন্তু একটা হিউজ প্রফিট বা হিউজ ক্যাপিটাল গেইন করতে যে কোনো ফান্ডামেন্টাল আলা ভালো কোম্পানি কিন্তু সাহায্য করবে যে কোনো কাউকে। আর শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট শিখতে গেলে বেশি কিছু দরকার পড়ে না, শুধু দরকার থাকে ধৈর্য, ঠিক আছে। মানে মানি অল্প থাকলেও, মানে টাকা পয়সা অল্প থাকলেও অসুবিধা হয় না, ধীরে ধীরে সেটা বেড়ে যায়। কিন্তু টাকার থেকেও যেটা বেশি দরকার সেটা হচ্ছে ধৈর্য, লং টার্ম।
5 বছর 10 বছর মিনিমাম যদি কেউ ইনভেস্টমেন্ট করে তাহলে কিন্তু একটা ভালো ক্যাপিটাল গেইন করতে সকলেই পারবে। আচ্ছা, কোম্পানিটা 2016 সালে স্ট্যাবলিশমেন্ট। কোম্পানি কি কাজ করে আগে ছোট করে একটু বলে দিই। কোম্পানি হচ্ছে কেমিক্যাল সেক্টর নিয়ে কাজ করে, ঠিক আছে। এই যে বিভিন্ন রকম পিভিসি পাইপ, তারপর সিপিভিসি যে পাইপ, এসব যে বিভিন্ন রকম পাইপগুলো থাকে না, এই পাইপগুলো তৈরি করতে কিন্তু কেমিক্যাল দরকার হয়। এই যে পিভিসি স্টেবিলাইজার, তারপরে হচ্ছে সিপিভিসি অ্যাডিটিভস এবং লুব্রিকেন্ট যেগুলো হয় সেগুলো কিন্তু এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। এবং এই জিনিসগুলো ছাড়া পাইপের কিন্তু যে স্ট্রং মানে শক্ত এবং যে মানে লংজিভিটি, এগুলো কিন্তু হওয়া সম্ভব না, ঠিক আছে। তো তার যে কারণ দেখো, বিভিন্ন সেক্টরে পাইপের দরকার পড়ে, পাইপ দিয়ে শুধু জল পড়ে না, ঠিক আছে, বিভিন্ন সেক্টরে। তো সেই বিভিন্ন সেক্টরের কিন্তু বিভিন্ন রকম পাইপের রিকোয়ারমেন্ট থাকে, বিভিন্ন রকম প্লাস্টিক বা বিভিন্ন রকম পিভিসি পাইপের রিকোয়ারমেন্ট থাকে। তো সেই প্লাস্টিক পাইপকে আরো শক্তিশালী এবং পিভিসি পাইপকে আরো শক্তিশালী এবং লংজিভিটি বানাতে কিন্তু এই স্টেবিলাইজার বা এই অ্যাডিটিভস যে থাকে, সেই সিপিভিসি অ্যাডিটিভস বা লুব্রিকেন্ট, এগুলো কিন্তু দরকার পড়ে। সেই জিনিসটাই কিন্তু এই কোম্পানি তৈরি করে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল কত? কোম্পানি একটা স্মল ক্যাপ কোম্পানি। কোম্পানি মাত্র 2094 কোটি টাকার কোম্পানি, মানে একদম ছোট্ট একটা কোম্পানি। কোম্পানির কারেন্ট যে প্রাইস, মানে কোম্পানি শেয়ারের যে কারেন্ট প্রাইস, সেটা কিন্তু 381 টাকা করে চলছে। আর কারেন্ট যে প্রাইস টু আর্নিং রেশিও মানে পি রেশিও হচ্ছে 42.3, একটু সামান্য ওভারভ্যালুড হয়ে গেছে। ওভারভ্যালুড হওয়ারই কথা, 6 মাসে যদি কেউ 150% রিটার্ন দেয় তো ওভারভ্যালুড তো একটু হবেই। তার মধ্যে মাত্র দুখানা কোয়ার্টার পেয়েছে, ঠিক আছে। তো আরো কোয়ার্টার যখন আসবে, রেজাল্ট আউট হবে, প্রফিট রেশিও, সেল রেশিও যখন আরো আপডেট হতে থাকবে, তো অটোমেটিক্যালি তার প্রাইস টু আর্নিং রেশিও কিন্তু কমতে থাকবে। আরওসি 27.2%, আরওই হচ্ছে 22%। এই আরওসি এবং আরওই আমি সবসময় সবাইকে বলি এবং আমি নিজেও সেটা মেনটেন করি, সেটা হচ্ছে মিনিমাম যেন কোনো কোম্পানি সেটা 15%-এর উপরে থাকে, ঠিক আছে। 15%-এর উপরে যদি থাকে তাহলে ইন ফিউচার আমাদের যে রিটার্নটা না, এটা খুব ভালো হবে বন্ধুরা, ঠিক আছে। তো এখানে 22% আরওই এবং 27.2% হচ্ছে আরওসি। তো এই দুটো জিনিসই কিন্তু 15%-এর উপরে আছে। তো এটা একটা কিন্তু খুবই পজিটিভ দিক। আচ্ছা, এরপরে আছে বন্ধুরা ফেস ভ্যালু। ফেস ভ্যালু 10, ঠিক আছে। কোম্পানি যখন আস্তে আস্তে যখন বড় হবে, যখন ডিভিডেন্ড দেবে, তো ফেস ভ্যালু 10। এই ফেস ভ্যালুর উপরেই কিন্তু ডিভিডেন্ড কিন্তু ক্যালকুলেশন হয়, ঠিক আছে। তো যার যত বেশি ফেস ভ্যালু তার ডিভিডেন্ডের ক্যালকুলেশনও কিন্তু তত বেশি। আর একটা কথা বলে দিই বন্ধুরা, এখন কোম্পানি ছোট আছে এবং নতুন মার্কেটে লিস্টেড হয়েছে। তো যারা শেয়ার মার্কেটে যারা ইনভেস্টার, রিটেল ইনভেস্টার, তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কোম্পানি কিন্তু বোনাস বা এই যে স্প্লিট, এগুলো কিন্তু দেবে। তো স্প্লিট দিলে কিন্তু ফেস ভ্যালু যার 10 সেটা 5 হয়ে যায়, অনেক সময় সেটা 2 হয়ে যায়, সেটা 1 হয়ে যায়। তো সেটা যেরকম বেশি হতে স্প্লিট দেবে সেই অনুযায়ী কিন্তু তার ফেস ভ্যালু চেঞ্জেস হতে থাকে এবং বোনাসও কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেখানে ফেস ভ্যালু চেঞ্জেস আসে না। এরপরে চলে যাবে বন্ধুরা, কোম্পানির লাস্ট 3 বছরের যে সেলস গ্রোথ, সেটা কিন্তু 43.6%। ভেরি গুড। মানে 43% মতো যদি কারোর সেলস গ্রোথ থাকে লাস্ট 3 বছরে, তাহলে সেটা কিন্তু খুবই ভালো একটা দিক। এবং কোম্পানির ধার দেনাও আছে মার্কেটে মাত্র 11.3 কোটি টাকা। মানে অলমোস্ট কোম্পানি কিন্তু ডেপ ফ্রি একটা কোম্পানি, মানে বলা যায় যে একদমই ডেপ ফ্রি একটা কোম্পানি। কারণ দেখো, আমি একটা কথা বলি, আমার কাছে যদি 10,000 টাকা থাকে, কথার কথা বলছি, যদি আমার ব্যাংকে 10,000 টাকা থাকে, তো আমার কাছে কেউ 100 টাকা পায়, তো সেটাকে কি আমি নিজেকে ঋণগ্রস্ত হিসেবে বলবো? নিশ্চয়ই নয়। 100 টাকা আমি যখন তখন শোধ করে দিতে পারি। তো এই ক্ষেত্রে কোম্পানির দেখো মার্কেট ক্যাপিটাল আছে 2094 কোটি টাকা, সেই জায়গায় মাত্র 11 কোটি টাকা মতো ধার দেনা। তো অলমোস্ট ডেট ফ্রি বলেই কোম্পানিটা আমার কাছে মনে হচ্ছে। এই ডেট ফ্রি কোম্পানিও কিন্তু অ্যাজ আ ইনভেস্টার সবসময় চেক করা উচিত যে মার্কেটে যেন ধার দেনা কম থাকে। কোম্পানির যে গ্রোথ থাকে না, সেই গ্রোথটা হতে কিন্তু খুব সুবিধা হয় এবং সেটা তাড়াতাড়ি হয়। কারণ যার যত বেশি মাথায় ধার দেনা, ঠিক আছে, যার যত বেশি মাথায় বোঝা, তার গ্রোথ পোটেনশিয়াল ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যায়। তো এই জায়গায় কোম্পানি একটা প্লাস পয়েন্টে আছে, তার ধার দেনা মার্কেটে কম। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, মার্কেটে কেমিক্যাল সেক্টরের অনেক স্টক আছে, লাইক গুজরাট ফ্লোরাইড, তারপর হচ্ছে ফিনিওটেক্স কেমিক্যাল, তারপরে হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল, টাটা কেমিক্যাল। তো এইসব কোম্পানি যে আছে না, মোটামুটি টপ 10 যে কোম্পানি আছে কেমিক্যাল সেক্টরের থেকে, তো সেই কেমিক্যাল সেক্টর টপ 10 কোম্পানির মধ্যে কিন্তু সবথেকে কিন্তু এখনো পর্যন্ত আন্ডার ভ্যালু। এর দিকে দেখতে গেলে কিন্তু এই কোম্পানিতে অন্যান্য কোম্পানির তুলনায় যে মানে ভ্যালু আছে শেয়ারের, তার থেকে কিন্তু এই কোম্পানির শেয়ারের ভ্যালু কিন্তু কম, ঠিক আছে। এবার চলে যাবে বন্ধুরা, তার যে লাস্ট দুটো কোয়ার্টার আছে সেই কোয়ার্টারের রেজাল্ট কেমন করেছিল কোম্পানি।
আচ্ছা, মার্চ কোয়ার্টারে কোম্পানির সেল হয়েছিল 80 কোটি টাকা এবং জুন কোয়ার্টারে কোম্পানির সেল বেড়ে দাঁড়ায় 103 কোটি টাকা। আচ্ছা, 2023 সালে যদি জুন কোয়ার্টারের সেল দেখি সেখানে 62 কোটি টাকা ছিল। মানে লাস্ট ইয়ারে জুন কোয়ার্টারের থেকেও কোম্পানির সেল বেড়েছে এবং লাস্ট কোয়ার্টারের থেকেও কোম্পানি কিন্তু সেল বেড়েছে। এবার প্রফিটটা দেখে নেবো। মার্চ কোয়ার্টারে কোম্পানির সেল হয়েছে, আচ্ছা মার্চ কোয়ার্টারে কোম্পানির প্রফিট হয়েছিল 11 কোটি টাকা আর জুন কোয়ার্টারে প্রফিট বেড়ে দাঁড়ায় 18 কোটি টাকা। আর লাস্ট ইয়ার জুন কোয়ার্টারে কোম্পানি প্রফিট ছিল 11 কোটি টাকা। লাস্ট ইয়ারের থেকে এবং লাস্ট কোয়ার্টারের থেকে কিন্তু কোম্পানি প্রফিটও বেড়েছে, সেল প্রফিট দুটোই কিন্তু গ্রোথে আছে, মানে এটা একটা পজিটিভ দিক। এবার চলে আসবো বন্ধুরা, লাস্ট 2 বছরে কোম্পানির পারফরমেন্স কেমন ছিল। 2023 সালে কোম্পানি টোটাল সেল ছিল 231 কোটি টাকা, সে জায়গায় 2024 সালে কোম্পানি টোটাল সেল হয় 264 কোটি টাকা, মানে সেলটা কিন্তু বেড়েছে লাস্ট ইয়ারের থেকে এই ইয়ারে। আচ্ছা, 2023 সালে কোম্পানি টোটাল প্রফিট ছিল 38 কোটি টাকা এবং 2024 সালে সেটা জাম্প করে 44 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। কোম্পানির রিজার্ভ 2023 সালে ছিল 22 কোটি টাকা, 2024 সালে সেটা বন্ধুরা হিউজ জাম্প করে রিজার্ভ হয়েছে 276 কোটি টাকা। কোম্পানির অ্যাসেট 2023 সালে ছিল 121 কোটি টাকা, 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় 395 কোটি টাকা। আচ্ছা, কোম্পানির কাছে ক্যাশ ফ্লো কিরকম আছে আমরা দেখে নিই। 2023 সালে কোম্পানির কাছে ক্যাশ ফ্লো ছিল মাত্র 2 কোটি টাকা, সে জায়গায় 2024 সালে বেড়ে দাঁড়ায় বন্ধুরা 174 কোটি টাকা। মানে কোম্পানির কাছে হিউজ মার্জিনে কিন্তু ক্যাশ, রিজার্ভ, এভরিথিং অ্যাভেলেবেল। মানে ইন ফিউচার যে এক্সপেনশন প্ল্যানিং, কোম্পানি কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না, থেকে ধার দেনাও করতে হবে না। তো কোম্পানি কিন্তু একটা ফুললি পজিটিভ জায়গা আছে, মানে ফিনান্সিয়ালি কোম্পানি কিন্তু হেভি স্ট্রং। এবার যদি আমি দেখে নিই শেয়ার হোল্ডিং প্যাটার্নে কোম্পানি কতটা স্ট্রং। কোম্পানির প্রোমোটার স্টেক আছে বন্ধুরা 71%। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, কোম্পানির মালিকানা কিন্তু প্রোমোটারের হাতেই আছে 71%। আচ্ছা, বিদেশি বিনিয়োগও আছে, এফআইআই স্টেক আছে বন্ধুরা 3.81%। ডোমেস্টিক বড় বড় ইনস্টিটিউশনালের ইনভেস্টমেন্ট আছে, ডিআইআই স্টেক আছে 2.68%, পাবলিকের কাছেও স্টেক আছে 22.53%। মানে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ফিনান্সিয়ালি কোম্পানি কিন্তু খুব স্ট্রং এবং কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটাও কিন্তু খুব স্ট্রং জায়গাতে এখনো পর্যন্ত হোল্ড করছে, জানি না ফিউচারে কি হবে। এবং কোম্পানি যে ফান্ডামেন্টাল সেটাও কিন্তু বন্ধুরা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই স্ট্রং জায়গাতে আছে। তো একটা স্মল ক্যাপ কোম্পানি এরকম সুন্দর একটা ফান্ডামেন্টাল, কি করে এটাকে নজরআন্দাজ করে দেবো। আমরা কত স্মল ক্যাপ কোম্পানি দেখি একদম যাচ্ছে তাই ফান্ডামেন্টাল, ঠিক আছে, কত মিড ক্যাপ কোম্পানি দেখি যাচ্ছে তাই ফান্ডামেন্টাল, শুধু মাঝখানে মাঝখানে সেগুলো রকেটের মতো গতি পেয়ে যায় কোনো একটা পজিটিভ নিউজে এবং মার্কেটে যায় না, মাঝে মাঝে অপারেটর গেম চলে সেই নিউজে সেগুলো পজিটিভ হয়ে যায় আবার ক্র্যাশ করে। তো আমরা যারা রিটেল ইনভেস্টার সেসব শেয়ারগুলোতে আমরা না বুঝে শুনে ওই যে রেলগাড়ির মতো ছুটছে রকেট বুলেট ট্রেনের মতো, আমরা সেই সব দেখে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু আমাদের চোখের আড়ালে এরকম সুন্দর সুন্দর স্টকগুলো আছে বন্ধুরা, আমরা সেগুলোকে কিন্তু নজরআন্দাজ করে দিচ্ছি। তো এই জায়গা থেকে আমার মনে হয় এই কোম্পানিটা ইন ফিউচার খুবই ভালো রিটার্ন দিতে পারে যারা ইনভেস্টমেন্ট করবে তাদের জন্য, ঠিক আছে। তবে একটা কথা বলবো, ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু মিনিমাম 5 বছরের লক্ষ্যমাত্রা নিয়ে চলো। কেউ 1 লাখ টাকাও ইনভেস্ট করতে পারো, বাট কেউ 10,000 টাকাও ইনভেস্ট করতে পারো, আবার কেউ 10 লাখ টাকাও ইনভেস্ট করতে পারো। যেটাই ইনভেস্ট করো যে যার সামর্থ্য মতো ইনভেস্ট করবে। একটা কথা বলবো, যেহেতু মানে লাস্ট 6 মাসে একটু লম্বা একটা রিটার্ন দিয়েছে, তো কারেকশনও আসতে পারে, ঠিক আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় এই কোম্পানিতে যদি কেউ ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং করছো বা যাদের কাছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নেই, যাদের আছে তারা তো পরামর্শ নিয়ে তারপর ইনভেস্ট করো, বাট যাদের কাছে অ্যাডভাইজার নেই আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, অল্প অল্প মানে সিস্টেমেটিক প্রসেস, মান্থলি যে এসআইপি সিস্টেম আছে 5,000 10,000 যখন যেরকম পারবে কেনাকাটি করতে পারো, ঠিক আছে। বাট কাউকে কিন্তু আমার কোনো রেকমেন্ডেশন নয়, যদি কারোর মনে হয় এই ভিডিওটা দেখে বা ফান্ডামেন্টাল নিজে অ্যানালিসিস করার পর, তাহলে কিন্তু এই প্রসেসে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ টাটা।